আচ্ছা, তো কোয়েশ্চেনটা পড়ো। ভার্টিক্যাল শো করার জন্য আসলে আমরা ইউজ করি হচ্ছে তোমার সেট স্কোয়ার ইউজ করে দেখতে পারি ভার্টিক্যাল নাকি। তো এখানে দেখি সেট স্কোয়ার ইউজ করছে নাকি। ইউজার, হ্যাঁ, এই যে ইউজার রুলার এন্ড সেট স্কোয়ার টু চেক দ্য হাইট অফ দ্য ট্র্যাক ইজ দ্য সেম ইন টু প্লেসেস। টু প্লেসেস বলতে কি বোঝাচ্ছে? টু প্লেসেস বলতে আই থিঙ্ক user also to check the height of the track is the same in two places। আচ্ছা, মানে যে কোনো দুই জায়গায় আর কি। হ্যাঁ, মনে রাখবা যে কিছু একটা সোজা হয়ে আছে নাকি ভার্টিক্যাল হয়ে আছে নাকি, এটা চেক করার জন্য অলওয়েজ তোমার ইউজ করা হয় হচ্ছে সেট স্কোয়ার। সেট স্কোয়ারের সাথে একটা রুলার দিয়ে দেখা হয় যে এটা ভার্টিক্যাল নাকি। তো যে কোনো দুই জায়গায় দিয়ে দেখবা হাইটটা সেম নাকি, তাইলে বুঝতে পারো। দুই জায়গায় যদি সেম হয় তার মানে যে জিনিসটা ঠিক আছে, মানে হরিজন্টাল আছে। আর যদি বেঁকা হয়ে থাকে, ধরো জিনিসটা একটু বেঁকা হয়ে আছে, হ্যাঁ, তখন কি হবে যে তুমি এইখানে যখন হাইটটা মাপবা, যা পাবা, এখানে যখন মাপবা স্কেলের হাইট, তখন দেখবা আরো বেশি পাইতো। তো সেট স্কোয়ারটা হবে কোথায়? কি সেট স্কোয়ারটা এখানে তুমি যে বলতেছো সেট স্কোয়ার দিয়ে মেজার করবো, ওই ডায়াগ্রাম এখানে কোন জায়গায় সেট স্কোয়ারটা ইয়ে করে আমি না ও, ভিজুয়ালাইজই ওটা করতে পারছি। থাকতে হবে না আসলে। ও মানে কোথায় রাখবা সেট স্কোয়ারটা? হ্যাঁ। এই যে এটার উপরে, এটার উপরে হচ্ছে সেট স্কোয়ারটা রাখবা আর দুই সাইড স্কেলটা থেকে। রাখবা। দুই সাইড বলতে আচ্ছা ধরো এই জায়গায় রাখলা আবার এই জায়গায় রাখলা, যে কোনো দুই জায়গায় রাখা দেখবা। আচ্ছা। ওকে। আচ্ছা, এটা পড়ো। টাইম দেওয়া, তিনটারই টাইম দেওয়া। মোমেন্টাম যদি কনজার্ভড হয় তাহলে T2 = 2T1। তাহলে তো এটা কি করবা, খালি তুমি T2 বাইর করো, T1 2T1 বাইর করো, দেখো সেম নাকি। তো এটার অ্যাভারেজ করবা, এটার অ্যাভারেজ করবা, তিনটা প্লাস করে ডিভাইড বাই 3 করো, আর T1টাকে ইন্টু 2 করো। যদি দেখো যে দুইটা সেম, তাইলে আমারটা কনজার্ভ, কারণ ওরা বলেই দিছে যে যদি কনজার্ভ হয় তাহলে কি হবে, T2 = 2T1 হবে। তো বাইর করে দেখো যে এটা হয় নাকি। তো এই যে দেখো, এক্সাম্পল অফ ক্যালকুলেশন। আচ্ছা, ওরা আরেকটু ডিফারেন্ট ভাবে করছে, বুঝছো? ওরা যেটা করছে সেটা হইতেছে যে T2 = 2T1 যদি হয়, তাইলে T2/T1 = 2 হবে। আর যদি জাস্ট এই সাইডে আনো, তাহলে তো দেখতেছি যে T2/T1 = 2 হবে। তো তোমরা যেটা করবা, সবগুলোর মধ্যে ডিভাইড করো। এই যে T2/T1, ঠিক আছে, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইড বাই এটা করে দেখো। তিনটাতে যদি দেখো 2 আসতেছে, তাহলে কি বুঝবা যে মোমেন্টাম কনজার্ভড। তো দেখো তিনটাতে আসলে 2 এর কাছাকাছি আসতেছে। এই যে অল ভ্যালুজ অ্যাপ্রক্সিমেটলি 2, সো মোমেন্টাম কনজার্ভড। তো এটা বলো। আরেকটা স্টুডেন্ট বলতেছে যে আরেকটা কার্ড যদি ইউজ করো যেটা আরো টোয়াইস লং, তাইলে আরো ইমপ্রুভ হবে। এখন এখানে ও ঠিকই বলছে। জিনিসটা কি যে আমরা তো টাইম দিয়ে এক্সপেরিমেন্টটা করতেছি না, এখন টাইমটা যখন আমরা মেজার করতেছি তখন তো আমরা একটা আনসার্টিনিটি ক্রিয়েট হচ্ছে।
তো আনসার্টেনিটিটা আমরা কি শিখছি, পার্সেন্টেজ আনসার্টেনিটির ফর্মুলাটা কি, যে আনসার্টেনিটি বাই মিন ইন্টু 100%। এখন দেখো যে আনসার্টেনিটিটা তো ফিক্সড, তোমার রিয়াকশন টাইম বা প্রিসিশন বা যে ভুলটা তুমি করতেছো এটা কিন্তু চেঞ্জ হবে না। বাট তুমি যদি মিন যে ভ্যালুটা, মানে যেই জিনিসটা তুমি মেজার করতেছো ওই জিনিসটাকে যদি বড় করতে পারো, তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি কিন্তু ছোট হবে। তুমি যদি বড় কার্ড নাও তাহলে টাইম আরো বেশি লাগবে, তখন পার্সেন্টেজ আনসার্টেনিটি আরো কম হবে, তখন এক্সপেরিমেন্টটা ইমপ্রুভ হবে। আমি বুঝি নাই উপরের ওইটা কনস্ট্যান্ট থাকবে যে বললা। আনসার্টেনিটিটা না কনস্ট্যান্ট থাকে, তোমার বুঝাই। ধরো তুমি এতটুক একটা জায়গা মেজার করছো মিটার রুল দিয়ে, তাহলে তোমার ভুল কতখানি হয়েছে, 1 মিলিমিটার, কারণ তোমার প্রিসিশন হচ্ছে 1 মিলিমিটার মিটার রুলের। আবার তুমি এত বড় একটা জায়গা মেজার করছো, এখানেও তোমার কতটুক ভুল হবে মিটার রুল দিয়ে মেজার করলে, ওই সেম 1 মিলিমিটারই। তো পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কোথায় বড় হবে, এই ছোটটাতে নাকি বড়টাতে? সেম। ছোটটাতে। কেন? কারণ এইখানে ধরো এটা হচ্ছে 10, ঠিক আছে, আর এটা ধরো 100, তাহলে 1/10 ইন্টু 100% আর 1/100 ইন্টু 100%, তার মানে কি যে এইটা হইতেছে অনেক ছোট হবে আর এইটা বড় হবে। তো কি শিখলা যে Oh, তুমি that's why যদি, cards are twice. হ্যাঁ কার্ড, তাহলে কি বলছে যে কার্ড যদি তুমি বড় নাও তাহলে টাইমটা আরো বড় লাগবে। আর আমার আনসার্টেনিটিটা কি, কনস্ট্যান্ট, তো এই কারণে পার্সেন্টেজ আনসার্টেনিটিটা তোমার হাফ হয়ে যাবে। এটা পড়ো। আচ্ছা, তো এখানে কি বলতেছে যে সে কি দেখতে চায়, যে আলফা পার্টিকেল এয়ারে কতটুক মুভ করতে পারে, এটা হচ্ছে সে দেখতে চায় এক্সপেরিমেন্ট করে। তো এটার জন্য সে কি করতেছে, একটা জিএম টিউব একটা সোর্সের সামনে রাখতেছে, তারপরে মেজার করতেছে যে সোর্স আর জিএম টিউব, এই জিএম টিউব আর ধরো সোর্স, এই দুইটার মাঝখানে ডিস্টেন্সটা কতটুক, তারপরে আস্তে আস্তে সে ডিস্টেন্স বাড়াইতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে সে বুঝতে পারবে যে আলফা পার্টিকেল কত দূর যাইতে পারে। এখন এটা আরো ডিটেল কি হবে, যে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা সোর্সটাকে সরাবো রুম থেকে। সো আমরা উইথাউট দ্য সোর্স রিডিং নিব জিএম কিউব দিয়ে, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটটা পেয়ে যাব। এরপরে আমরা সোর্সটাকে আনবো, এনে তারপরে আমি রিডিং নেওয়া স্টার্ট করব, আর ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটটা মাইনাস করে নিব। এরপরে আমি এটা সরাইতেই থাকবো দূরে, যেই মোমেন্টে আমি দেখব যে আমার জিএম টিউবের রিডিংটা আবার ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটের সমান হয়ে গেছে, ওইখানে আমি থেমে যাব। এরপরে আমি ওই যেই জায়গায়, ধরো এই যে এইটা তো তোমার সোর্সটা, তুমি সরাচ্ছ সরাচ্ছ সরাচ্ছ, এখনো রিডিং, ধরো কাউন্ট রেটটা ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট হচ্ছে 10, তার মানে কি যে তুমি সোর্স ছাড়া 10 এমনিতেই পাবা। এখন সোর্সের কারণে ধরো 100 পাচ্ছ, তো তুমি যত সোর্স থেকে সরাচ্ছ তোমার জিএম টিউবটা, ধরো 100 এর বদলে 90, 80, 60, তারপরে 30, 20, এই জায়গায় আসার পরে 10 হয়ে গেছে। তার মানে কি যে এই জায়গা থেকে এই জায়গা, এটাই হচ্ছে আলফা পার্টিকেলের রেঞ্জ। তো এটা তুমি মেজার করবা, তারপরে তুমি এরকম এক্সপেরিমেন্টটা রিপিট করবা আর অ্যাভারেজ ডিসটেন্সটা বের করবা, বা গ্রাফও আঁকতে পারো। দাঁড়াও দেখি এখানে কি বলছে। এই যে ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট মেজার করো, আহ তারপরে এই যে একটা স্কেল দিয়ে মাঝখানে ডিসটেন্সটা মেজার করো, কাউন্ট রেট, ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেটটা মাইনাস করে নাও। তারপরে এই যে রিপিট আনটিল কাউন্ট রেট রিচেস ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট, যেটা বললাম যে তুমি পিছে যাইতে থাকো কাউন্ট রেট ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট না হওয়া পর্যন্ত।
কয়টা মার্ক হলো? 4 মার্ক। আচ্ছা এখানে দেখো এটা বলছে এনশিওর দ্য সোর্স এন্ড ডিটেক্টর আর ইন লাইন। এটা মিন করছে যে একই লেভেলে রাখো। ধরো তোমার ব্যাকগ্রাউন্ড কাউন্টারটা তুমি যে উপর থেকে নিতেছো, সরি জিএম টিউবটা উপরে ধরে রাখছো আর সোর্সটা নিচে, এরকম না করে একই অ্যালাইনমেন্টে যাতে থাকে দুইটা, এটা রাখতে বলছে। ঠিক আছে। আর বলছে যে মেজার দ্য কাউন্টার সেভারাল টাইম এন্ড ক্যালকুলেট আ মিন। তো এটা করতে পারো। পরে এটা মেজার, এইটা পড়ো। আচ্ছা আমি কি বলছে, আচ্ছা এটা দেখছো এই রিপিট কোয়েশ্চেন, এটা আমার আগের কোয়েশ্চেন পেপারও ছিল যে একটা জিনিস যখন ঘুরে তুমি ওটা টাইম পিরিয়ড কেমনে মেজার করবা। ফার্স্টে তোমার ইয়া ইকুইলিব্রিয়াম পজিশনে মানে সেন্টারে একটা মার্ক দিবা পিছে, তারপরে তুমি এই মার্ক দিয়ে মার্কের দিকে তাকায় থাকবা আর দেখবা যে কয়বার ঘুরতেছে। তো তুমি এন টাইমস এর রিডিং নিবা, মানে ধরো 10 বার ঘোরার টাইমটা মেজার করবা, তারপর লাস্টে 10 দিয়ে ডিভাইড দিয়ে দিলা, তাহলে টাইমটা পেয়ে গেলা। এরকম তুমি এক্সপেরিমেন্টটা ধরো 3 বার রিপিট করো, তারপরে ফাইনালি একটা অ্যাভারেজ বের করো। এই দেখো মেজার মাল্টিপল অসিলেশন এন্ড ডিভাইড বাই নাম্বার অফ অসিলেশন, রিপিট এন্ড ক্যালকুলেট আ মিন, আর এই যে ইউজ আ টাইমিং মার্কার এট দ্য সেন্টার অফ দ্য অসিলেশন। এটা বড়। এটা কি? ও আচ্ছা, এখন দেখো এই যে t ইকুয়ালস টু i টু দি পাওয়ার n, এটা কি আমরা দুই সাইডে জাস্ট লন নিয়ে বা কিছু নিয়ে একটা গ্রাফই আঁকতে পারি, যে ধরো লন t ইকুয়ালস টু n লন i, তাহলে y ইকুয়ালস টু mx একটা গ্রাফ আঁকতে পারি লন t এগেইনস্ট লন i, যেখানে গ্রেডিয়েন্টটা হচ্ছে n। এখন সমস্যা হচ্ছে যে আমরা যখন একটা কিছু ইনভেস্টিগেট করি যে দুইটার মাঝখানে সম্পর্কটা কি, কানেকশনটা কি, তখন আমরা কি করি, তখন আমাদের যেটা দরকার হয় একটাকে ভ্যারি করতে হয়। আমি একটাকে ভ্যারি করব আর অন্যটা কি হয় দেখবো। এখন টাইম, এই যে এটা যে ঘুরবে, এটা ঘোরা কিসের উপর ডিপেন্ড করতেছে, যে কারেন্টের উপরে। তো আমি তো ঘোরাটা কন্ট্রোল করতে পারবো না, বাট কারেন্টটাকে কন্ট্রোল করতে পারবো। কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য আমার কি লাগবে? ভ্যারিয়েবল রেজিস্টার। তো ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করে আমি কারেন্টটা বাড়াবো আস্তে আস্তে, আর দেখবো যে এটার কি হচ্ছে। তো ভ্যারিয়েবল রেজিস্টার লাগবে। আর যে লগ টি এগেইনস্ট লগ আই কিভাবে হবে, তো বেসিক্যালি দেখো যে দুই সাইডে যদি লগ নাও তাহলে কি হবে, লগ টি ইকুয়ালস টু এন লগ আই। আর যেহেতু এন একটা কনস্ট্যান্ট, তাহলে এন কি তোমার গ্রেডিয়েন্ট, লগ টি হচ্ছে তোমার ওয়াই, লগ আই তোমার এক্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, কনস্ট্যান্ট গ্রেডিয়েন্ট, তার মানে এটা স্ট্রেট লাইন থ্রু দা অরিজিন হওয়ার কথা গ্রাফটা। গ্রাফ আঁকতে বলছে, এখানে লগ টি লগ আই এর বক্স দিয়ে দিছে, ফিল আপ করবা, করে আঁকবা। দেখো গ্রাফটা কিভাবে আঁকছে, এই যে ফিল আপ করছে, একই ডেসিমাল প্লেসে অলওয়েজ ফিল আপ করবা, দেখছো
এরপরে দেখো গ্রাফটা শুরু করছে কিসের থেকে, জিরো থেকে শুরু করছে, জিরো থেকে নিয়ে এখানে 0.24 পর্যন্ত গেছে, আর এখানে জিরো থেকে নিয়ে 0.35 পর্যন্ত, যতটুকু যেভাবে ভালো হয় ওভাবে স্কেলিং করছে, তারপরে গ্রাফটা আঁকছে বেস্ট ফিট লাইন অনুযায়ী আঁকছে। এরপরে দেখো কি বলছে। আচ্ছা, আগে জিনিস সবসময় ইউনিট গুলা খেয়াল রাখবা, আর লেবেলিং গুলা, এই যে দেখো লগ টি স্ল্যাশ এস, তারপরে ওটা কই উপরে লগ আই স্ল্যাশ এ, এগুলার জন্য মার্কস আছে, কিন্তু এগুলা না দিলে মার্কস পাবা না। এরপর এন বাইর করতে বলছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, গ্রেডিয়েন্ট বের করার সময় অলওয়েজ এটার জন্য একটা মার্ক আছে, যে তোমরা যেই দুইটা জায়গা নিয়ে বের করতেছো ওই দুইটার মধ্যে মাঝখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবা। ধরো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দিয়ে তুমি গ্রেডিয়েন্টটা বাইর করবা, তাহলে এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকবা, যেটা দিয়ে ওরা বুঝতে পারবে যে তুমি এই দুইটা পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করছো। তো এন বাইর করতে বলছে, এন বেসিক্যালি জাস্ট গ্রেডিয়েন্টটা বাইর করবা, যে y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1। তাহলে এই যে বাইর হইলো, ঠিক আছে। এরপরে এই যে আঁকলা, এরপরে দেখি কি বলছে। আচ্ছা, এখন বলতেছে যে আসলে ইকুয়েশনটা এইটা হওয়া উচিত, তাইলে কি করা উচিত তোমার এখন। তাহলে এখন দেখি ওরা কি নিয়ে করছে, লগ নিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, তো বেসিক্যালি লগ নিয়ে এবারও যদি করো আগের বার যেমন করছো, তাহলে কি হবে, লগ টি ইকুয়ালস টু এন লগ আই প্লাস লগ টি। সো এই যে লগ যখন নাও মাল্টিপ্লাই অবস্থায় থাকলে প্লাস করে লেখা যায়, তো লগ তোমার, আচ্ছা টি কেন লিখছে এখানে, লগ কে প্লাস লগ আই লিখতে পারো। তো লগ কে প্লাস লগ আই লিখবা, আর আই এর উপরে যে পাওয়ারটা ওটা আবার পিছনে লিখতে পারো। এরপরে লগ টি হচ্ছে তোমার গ্রাফের ওয়াই, লগ আই হচ্ছে তোমার গ্রাফের এক্স, এন হচ্ছে গ্রেডিয়েন্ট, আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে লগ কে। এইটা হচ্ছে নতুন জাস্টিফিকেশন, যে এটা হবে y ইকুয়ালস টু mx প্লাস c হবে এবার, নট mx। আর গ্রাফ একটা কি করবে, একটা y ইন্টারসেপ্ট থাকবে এবার। আর ধরো the graph shows a non-zero y intercept, hence the value of k is not equal to আচ্ছা, এটা লাস্টে জাস্ট লিখছে যে মোট কথা কে এর একটা ভ্যালু থাকবে আর কি, কে জিরো হবে না। আগের বার যেরকম কোনো কে ছিলই না, ওই কে টাকে জিরো ধরে নিছিল, কই গেল। এই যে এখানে তো কে কনস্ট্যান্ট ছিলই না, কোনো কনস্ট্যান্টটা জিরো ছিল, বাট এখানে একটা কি বুঝতে পারতেছি, একটা কনস্ট্যান্ট থাকবে। কতখানি বাকি, হয়ে যাবে। বড় কোয়েশ্চেনটা। কি দিয়ে মেজার করবে জিজ্ঞেস করছে। এ আর বি, এটা তো আসলে লেন্থটা বেশি একটা বড় মনে হচ্ছে না, তো ভার্নিয়ার ক্যালিপার দিয়ে করাই মনে হয় ভালো। আর মাইক্রোমিটার ইউজ করা যায় যখন তুমি এখানে মাইক্রোমিটারটা এটার সাথে সেট করে নিতে পারো। মাইক্রোমিটারটা ইউজুয়ালি জাস্ট রেডিয়াস মাপার জন্যই করা হয়, অনেক ছোট, এছাড়া না। তো এখানে ভার্নিয়ার ক্যালিপারই অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা। দেখি কি লেখা। হ্যাঁ, এই যে ভার্নিয়ার ক্যালিপার, one technique she should use when measuring a and b। তোমার প্যারাল্যাক্স এরর যাতে না হয়, আই লেভেল থেকে রিডিংটা নিবে, ঠিক আছে। আচ্ছা না, এটা দেওয়াই নাই অ্যাকচুয়ালি। যেটা দেওয়া প্যারাল্যাক্স এরর না, জিরো এররের কথাটা দেওয়া, এই যে জিরো এরর চেক করবা টু এলিমিনেট সিস্টেমেটিক এরর। মানে তুমি যখন ভার্নিয়ার ক্যালিপারটা নিবা, প্রথমে যাতে ওটা জিরোতে উঠে থাকে ওটা খেয়াল রাখবা, অথবা তুমি ডিফারেন্ট জায়গায় মেজার করে মিনটা ক্যালকুলেট করবা র্যান্ডম এরর
রিডিউস করার জন্য। তো জিরো এরর হচ্ছে সিস্টেমেটিক এরর বাদ দিবা, আর মিন বাইর করলে র্যান্ডম এরর বাদ দেওয়া হবে। এটা দেখো, ক্যালকুলেট দ্য এরিয়া এন্ড ইটস আনসার্টেনিটি। আচ্ছা, এরিয়াটা কি হবে? এটা তো একটা রেক্ট্যাঙ্গেলই ধরা যাচ্ছে নাকি, দেখি তো। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল, এই যে জাস্ট লেন্থ ইনটু ব্রেথ, দ্যাটস ইট। রেক্ট্যাঙ্গুলার, কি বললা? বললাম লেখাই ছিল রেক্ট্যাঙ্গুলার, ওই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, assume ওকে। that it's long. ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি লেখাই আছে তো। এই বাইর হইলো এরিয়া, আর আনসার্টেনিটি বাইর করবা। এখন এই এরিয়ার আনসার্টেনিটিটা তোমার কাছে চাইছে। কারণ এরিয়ার আনসার্টেনিটি ফার্স্টে বাইর করা পসিবল না, পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করা পসিবল। সো পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ এরিয়া is equals to percentage uncertainty of A plus percentage uncertainty of B, কারণ এই দুইটা মিলেই এরিয়াটা হয়েছে। তো percentage uncertainty of A আর B টা বাইর করবা, এই যে uncertainty by mean আর uncertainty by mean into 100% করে। সো ফার্স্টে পার্সেন্টেজ আনসার্টেনিটিটা বের করবা, এই যে পার্সেন্টেজ আনসার্টেনিটিটা বের হইলো। এরপরে তুমি পার্সেন্টেজ আনসার্টেনিটির ফর্মুলা ইউজ করবা। পার্সেন্টেজ আনসার্টেনিটি ইকুয়ালস টু আনসার্টেনিটি বাই মিন, এখানে আমার মিনটা হচ্ছে এরিয়া, ইন্টু 100%। এখন দেখো আমি কি কি জানি, আমি এরিয়াটা জানি, আমি পার্সেন্টেজ আনসার্টেনিটিটাও জানি, আমি শুধু আনসার্টেনিটিটা জানি না। এটা বাইর হবে এখান থেকে। এটা পড়ো। আচ্ছা, ডায়ামিটার পাইছে এত, স্লটেড এরিয়ার কি বলছে যে ক্যালকুলেট দ্য শেডেড এরিয়া অফ দ্য স্লটেড ম্যাস। ও আচ্ছা, জিনিসটা কি, সেই যে ডায়ামিটার মাপছে, সো আমি কি পাই আর স্কোয়ার যদি করি, আমি পুরাটার এরিয়া পেয়ে যাব। ওটার থেকে এই এরিয়াটা মাইনাস করে দিব, যে এখানে মাত্র যেটা পাইছি, মানে যে আমরা যে ক্যালকুলেট করছি তো এই এরিয়া, তো পাই আর স্কোয়ার মাইনাস এটা করে দিব, তাহলে শেডেড এরিয়া পেয়ে যাব। এখানে ডায়ামিটার দেওয়া, সো এটা দেখো হোল এরিয়া, তারপরে যে মাইনাস আনসার্টেনিটি ইন দ্য ভ্যালু অফ দ্য শেডেড এরিয়া। আর শেডেড এরিয়ার আনসার্টেনিটিটা কিভাবে বাইর করব আমরা? আমরা কি করছি, পাই আর স্কোয়ার, এইটার পার্সেন্টেজ আনসার্টেন কি চাইছে এখানে, ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি। আচ্ছা, শেডেড এরিয়াটা কিসের থেকে আসছে বলো তো, কি মাইনাস কি করে? এই যে এই এরিয়াটা মাইনাস এই পাই আর স্কোয়ার, তো ওই দুইটার পার্সেন্টেজ আনসার্টেনিটি আগে বাইর করে তারপরে আনসার্টেনিটিটা বের করতে হবে। বাট কথা হচ্ছে এখানে যে ডায়ামিটার মেজার করছে, এখানে তো কিছু বলে নাই। দেখি তো কি করছে। Percentage uncertainty in D square equals to 0.005 by 0.005 into 0.01. ওকে, বুঝলাম, got it. আচ্ছা, এখানে একটা প্যাচ আছে, প্যাচটা হইতেছে যে ওরা না বলে দেয়া নাই যে তুমি এই যে মেজারমেন্টটা করছো এটা কি দিয়ে করছো। সো সিন্স ডায়ামিটার, যে আমি ফার্স্টেই তোমাদের বলছিলাম যে ডায়ামিটার, রেডিয়াস এগুলো কি দিয়ে মেজার করা হয়, তোমার ইয়া মাইক্রোমিটার। তো মাইক্রোমিটারের প্রিসিশন কত, 0.01 মিলিমিটার, রাইট? সো 0.01 বাই, এটা মিলিমিটারে নিবা, 38.1 ইন্টু 100%, কিন্তু আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? কারণ আমার পাই আর স্কোয়ার, তো আমার এরিয়াটা তো বাই করছি পাই আর স্কোয়ার করে, তো পার্সেন্টেজ আনসার্টেনিটি যেটাই হয়েছে ওটা 2 দিয়ে আবার আমার
মাল্টিপ্লাই করতে হবে। এক সেকেন্ড দাঁড়াও তো দেখি, কিন্তু ওরা দেখি 0.005 নিস। আহ 0.005টা কেন নিছে এটা বুঝতেছি না। এটার কাহিনীটা কি? ও আচ্ছা, নাকি না, এটাও তো হওয়ার কথা না। এটার জন্য নাকি যে এখানে দেখি 0.005 দেওয়া। ও আচ্ছা, এইটার থেকে আসছে মনে হয় ডায়ামিটারটা। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি বুঝছি জিনিসটা। সেটা কি, দেখো যে এখানে যে বিটা মেজার করতেছে না, এই বিটাই বেসিক্যালি তোমার ডায়ামিটার, বা এভাবেই ডায়ামিটারটা মেজার করা হবে। তো দেখো বি এর আনসার্টিনিটিটা দেওয়া আছে 0.005। তো এই কারণে 0. এখানে 0.005 বাই 3.81 ইন্টু 100% করছে, করে পার্সেন্টেজ আনসার্টিনিটি আসছে ইন্টু 2 করছে, কারণ পাই আর স্কোয়ার। তো যে আমি যেটা দেখাইছিলাম যে পাওয়ার থাকলে ওইটা টু দি মানে পাওয়ারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয় পার্সেন্টেজ আনসার্টিনিটিকে। তো এখন তুমি কি জানলা, এই তোমার টোটাল এরিয়াতে তোমার পার্সেন্টেজ আনসার্টিনিটি কত এটা জেনে গেলা, পার্সেন্টেজ আনসার্টিনিটিটা জানো। তো এরপরে আচ্ছা একটা সেকেন্ড ওয়েট দাঁড়াও, পয়েন্ট। হ্যাঁ, তো পার্সেন্টেজ আনসার্টিনিটির ফর্মুলা কি? পার্সেন্টেজ আনসার্টিনিটি ইকুয়ালস টু আনসার্টিনিটি বাই রিডিং। রিডিংটা কি ছিল তোমার? ওই যে পাই আর স্কোয়ার ইন্টু 100%। তো এখন দেখো যে তুমি পার্সেন্টেজ আনসার্টিনিটি যে এখান থেকে বাইর করলা, এটা এনে বসাবা। পাই আর স্কোয়ার হচ্ছে তুমি যে এখানে ইয়া এখানে না, বেসিক্যালি এখানে যে আমরা কিভাবে বাইর করছিলাম, তোমার টোটাল এরিয়া মাইনাস ওই এরিয়াটা। সো যে এখানে ডায়ামিটার দেওয়া হয়, পাই আর স্কোয়ারটা খালি এখানে বসাবা, তাহলে এই আনসার্টেনিটিটা বাইর হবে। সো এখন ইয়ার যে আনসার্টেনিটিটা, শেডেড এরিয়াটা, ওখানে দুইটা আনসার্টেনিটি, একটা হচ্ছে পাই আর স্কোয়ারের, আরেকটার হচ্ছে যে আমরা যা ক্যালকুলেট করছি, এই যে এই জিনিসটার আনসার্টেনিটি। তো এই জিনিসটার আনসার্টেনিটি আমরা অলরেডি বের করছি। সেটা কই, এই যে এখানে। সো এই যে আমরা ফার্স্টে স্লটের আনসার্টেনিটি আমরা বের করছি। তো স্লটের আনসার্টেনিটিটা প্লাস পুরা টোটাল আনসার্টেনিটিটা করলে আমরা শেডেড এরিয়া আনসার্টেনিটিটা পাচ্ছি। কারণ শেডেড এরিয়াটা কোত্থেকে আসছে? শেডেড এরিয়াটা দেখো হোল এরিয়া মাইনাস স্লট এরিয়া। এই কারণে আমাদের হোল এরিয়ার আনসার্টেনিটি প্লাস স্লট এরিয়ার আনসার্টেনিটি অ্যাড করতে হবে। তো আমরা স্লট এরিয়ার আনসার্টেনিটি অলরেডি জানতাম, এই যে এখানে আমরা বেরই করছি, এই যে দেখো। খালি হোল এরিয়াটা এখন আমরা আলাদা করে বের করলাম, এরপরে প্লাস করলাম। যদি না বুঝো তাহলে রেকর্ডিং তো আছেই, পরে আবার দেখো, বুঝে যাবে। আচ্ছা, থিকনেস মেজার করছে, এখন ডেনসিটি চাইছে, ম্যাস বাই ভলিউম। ম্যাস তো এত দেওয়া, ভলিউম কোত্থেকে পাবা? এটা তো সিলিন্ডার, যদি থিকনেস দেওয়া থাকে তাহলে পাই আর স্কোয়ার এইচ করবা। পাই আর স্কোয়ার তো এই যে এখান থেকে পাবা, ডায়ামিটার দেওয়াই আছে। আর থিকনেসটা কি করবা? এই যে এগুলার অ্যাভারেজ করবা, এই পাঁচটা প্লাস করে ডিভাইড বাই 5 করবা, তারপরে পাই আর স্কোয়ার এইচ করবা, ভলিউমটা পেয়ে যাবা, ম্যাসটা দেওয়া, ডেনসিটি বাইর হয়ে যাবে। এটা মিলিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারে নিয়ে নিবা, কারণ ইউনিটটা গ্রাম পার সেন্টিমিটার কিউব দেওয়া। পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন দ্য ভ্যালু অফ ডেনসিটি। ডেনসিটির কিভাবে আসছে? ম্যাস আর ভলিউম থেকে, রাইট? তো দেখো ম্যাসেরটা ওরা বলেই দিছে যে নেগলিজিবল আনসার্টেনিটি। তাইলে আমার পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ডেনসিটি ইকুয়ালস টু কি হবে? পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ম্যাস প্লাস পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভলিউম। পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ম্যাস 0, কারণ বলে দিছে কোনো আনসার্টেনিটি নাই। আর ভলিউমেরটা কিভাবে আসবে?
এই যে তুমি এখানে অ্যাভারেজ করবা এটার, তারপরে দাও এখানে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম বাই 2 করবা, করে আনসার্টেনিটি অফ থিকনেসটা বাইর করবা, বাই অ্যাভারেজ অফ থিকনেস ইন্টু 100% করবা। তো পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ভলিউমে দুইটা জিনিস থাকবে, কারণ আমার ফর্মুলাটা কি, পাই আর স্কোয়ার এইচ, এইচটাই হচ্ছে ওই থিকনেসটা, তো থিকনেসের পার্সেন্টেজ আনসার্টেনিটি আগে বাইর করে নিবা, প্লাস 2 ইন্টু পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ রেডিয়াস, এটা তো ওই যে উপরে আমরা বাইর করছিলাম, এই যে কই, এই যে বি এর থেকে 0.005 নিছি, আর এই যে এখান থেকে রিডিং নিয়ে ইন্টু 100% যে করছি ওইটাই বেসিক্যালি। তো এই দুইটাটা প্লাস করলে তুমি পাবা পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ ডেনসিটি। এই যে হ্যাঁ, এটা ফার্স্টে করলা, তার পার্সেন্টেজ অফ থিকনেস বাইর করলা, তারপরে পার্সেন্টেজ শেডেড এরিয়া, মানে মোট কথা ওই যে ওই ইয়াটা উপরেরটাই, তারপরে দুইটা প্লাস করবা। তো যেমনে যা বলছি তাই। এর এক পেপারটা একটু একটু ডিফিকাল্ট ছিল আর কি, অন্যগুলা তো আর একটু স্ট্রেট ফরওয়ার্ড হয়, এটা একটু পেঁচানো। আচ্ছা দেখো, ডেনসিটি একটা দেওয়া ব্র্যাস, এখন বলছে যে এটা দিয়ে কি বানানো নাকি আমরা যেটা ক্যালকুলেট করলাম, এর জন্য কি করে, পার্সেন্টেজ ডিফারেন্স, কিভাবে বের করে, আমরা যে ডেনসিটি বাইর করছি আর এটা যে ডেনসিটি মাইনাস করবা, ডিভাইডেড বাই এই ডেনসিটি ইনটু 100%। তো পার্সেন্টেজ ডিফারেন্সটা যদি বড় হয় এই পার্সেন্টেজ আনসার্টেনিটি থেকে, তাইলে এটা ভুল, মানে ব্যাস দিয়ে বানানো না। আর পার্সেন্টেজ ডিফারেন্সটা যদি ছোট হয় তাহলে ঠিক আছে, ব্যাস দিয়ে বানানো। তো কই, এই যে পার্সেন্টেজ ডিফারেন্সটা বাইর করবা 0.35%, আর পার্সেন্টেজ আনসার্টেনিটিটা তো দেওয়াই আছে যে 0.66%। তো পার্সেন্টেজ ডিফারেন্সটা যেহেতু ছোট, সেহেতু ব্যাস দিয়ে বানানো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, বাই বাই।